नमस्कार बंधुरा स्नेहविशेष दिल्ली चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आजके एचोड़ेर एकटा दारुण रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। एकदम बिये बाड़िर स्टाइले एई एचोड़ेर रेसिपिटी आजके आमि तैरि करेछि। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক एई एचोड़ेर रेसिपिटी आमि किभाबे तैरि करेछि। एचोड़ेर एई रेसिपि तैरि करार जोन्नो सबार प्रथमे आमि एखाने 500 ग्राम एचोड़ निये निয়েছি। এই এঁচোড়টা একটু কালো দেখাচ্ছে কারণ আমাদের এখানে বাজার থেকেই এঁচোড়টাকে কেটে দেওয়া হয়, আর আমি কালকে বাজার থেকে এনেছিলাম তাই এঁচোড়টা একটু কালো হয়ে গেছে। এঁচোড়টাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে খুব ভালোভাবে মেখে নেব। খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করেছি এঁচোড়ের এই রেসিপিটি। এর স্বাদ কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে একবার এভাবে তৈরি করার চেষ্টা করতে পারেন। এই এঁচোড়ের রেসিপিটি আজকে আমি আলু দিয়ে তৈরি করেছি, আর সেজন্যই 4টে আলুকে আমি এখানে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আলুগুলোকেও সাইড করে নিচ্ছি। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আমি এই তেলটায় আগে পাঁপড় ভেজে রেখেছিলাম, তাই এই তেলের কালারটা একটু বেশি লাল দেখাচ্ছে। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম এঁচোড়গুলো। যেহেতু আমি এই তেলে আগে পাঁপড় ভেজে রেখেছিলাম সেজন্য এঁচোড়গুলো তেলে দেওয়ার পর এরকম ধরনের তেলটা বেশ ফুলে গেছে। তো বন্ধুরা, আমি বুঝতে পারিনি যে পাঁপড় ভাজার তেলে এরকমভাবে যদি এঁচোড় ভেজে নেওয়া হয় তাহলে তেলটা এতটা ফুলে উপরে উঠে আসবে। তো আপনারা চেষ্টা করবেন নতুন তেল দেওয়ার জন্য। তেলে এরকম ফুলে যাওয়ার পরও কিন্তু এঁচোড়ের স্বাদের কোনো ফারাক পড়েনি। তো বন্ধুরা, এঁচোড়গুলো বেশ একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। একবারে সম্পূর্ণ এঁচোড়টা আমার ভাজা হয়নি, তাই আমি 2 ব্যাচ করে এঁচোড়গুলোকে ভেজে নিয়েছি। আর এই একই তেলের ভেতর আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা, এঁচোড় আর আলু এভাবে যদি একটু ডুবো তেলে ভেজে নেওয়া হয় তাহলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর সাধারণত বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এঁচোড়গুলোকে এভাবেই ডুবো তেলে ভেজে নেওয়া হয় প্রথমে। এর ফলেই এর টেস্টটা এতটা সুন্দর আসে। তো সম্পূর্ণ এঁচোড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকেও দিয়ে দেবো, আর আলুগুলোকেও একটু সময় নিয়ে লাল করে ভেজে তুলে নেব। এভাবে আলু আর এঁচোড় ভেজে নেওয়ার ফলে আলু আর এঁচোড়টা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যায়, আর রান্না করতে সময়টা অনেকটাই কম লাগে। এদিকে আলুগুলো ভাজা হতে থাক। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, সাথে একটু লাল লঙ্কা পাউডার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প একটু জল দিয়ে এই সব গুঁড়ো মশলাগুলোকে একটা পেস্ট তৈরি করে সাইড করে নেব। এতক্ষণে আমাদের আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে এক্সট্রা তেলটা আছে সেই তেলও কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তেলও বেশ অনেকটাই তুলে নিয়েছি। এইবার এর ভেতরে ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি আজকে পেঁয়াজ এবং রসুন দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি, তবে আপনারা যদি চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে নিরামিষভাবেও তৈরি করে নিতে পারেন। আর যদি চান তাহলে এঁচোড় চিংড়িও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে চিংড়িটাকে আগে থেকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটা কিন্তু আমি মশলার পেস্ট তৈরি করার সময় ব্যবহার করিনি, এটা তেলেই দিয়ে দিলাম। তেলে দেওয়ার ফলে এই কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটার কালার খুব সুন্দর আসে। তো তেলে দিয়ে পাউডারটাকে একটু মিলিয়ে নিলাম। এইবার এর ভেতরে দিয়ে দেবো মশলার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এরপর পেঁয়াজ আর আদার সাথে পেস্টটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তারপর যখন জলটা শুকিয়ে যাবে আর এভাবে তেল উপরে চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটাকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো বাটাটাও শুকিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, টমেটো বাটাটাও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো 4 টেবিল স্পুন টক দই। তো সম্পূর্ণ টক দইটা আমি একসাথে দেবো না, দুবার করে দিয়ে দেবো। প্রথমে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম,
এরপর ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নেব। তারপরে বাকি 2 টেবিল স্পুন দিয়ে দেবো। বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে টক দইটা ফেটে যেতে পারে। তো সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবং কষিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আর সব কিছুর টেস্টটা যাতে ব্যালেন্স করা যায় সেজন্য এর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচড়। মশলার সাথে একবার ভালোভাবে সব কিছুকে মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, চেষ্টা করবেন আপনারাও উষ্ণ গরম জলই ব্যবহার করার জন্য। জলের সাথে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু এবং এঁচড় ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। আমাদের আলু আর এঁচড় কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা বেশ অনেকটাই থেকে গেছে। এইবার ঢাকাটা খুলেই এভাবে আরও কিছুক্ষণ ঝোলটাকে শুকিয়ে নেব। 5 থেকে 6 মিনিট আরও এভাবে ঢাকা খুলেই রান্না করে নিয়েছিলাম। ঝোল বেশ কিছুটা পরিমাণ শুকিয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা পাউডার। আর সব কিছুকে একবার মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি খুব বেশি মাখো করিনি, একটু ঝোলঝোলি রেখেছি। তবে আপনারা যতটা পরিমাণ চান ততটা পরিমাণ ঝোলটা শুকিয়ে নিতে পারেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে একটা পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই বিয়েবাড়ি স্টাইলে এঁচড় রান্নার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটা দেখতে কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।